আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম সেশনে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে, তাই তাদের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই। তিনি আরো বলেন, মানুষের টাকা ব্যাংকে থাকলেও ব্যাংকের সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এই জালিয়াতির সাথে বড় বড় শিল্প গ্রুপ জড়িত বলে জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম। সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে মানুষ নির্বাচনমুখী হবে, ষড়যন্ত্রের সুযোগও বন্ধ হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে অনেকে দুর্বল মনে করছে উল্লেখ করে এই বিএনপি নেতা জানান, এতে শেখ হাসিনাও ভারতে বসে ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছেন। এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তারা সংস্কার ও বৈষম্য দূর করতে এসেছে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন। পরে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বোধহয় দুর্বল, এটা মনে করা হচ্ছে, এবং সে কারণেই আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে উস্কানি দিতে সাহস পাচ্ছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে যেন সরকার গঠন করা না যায়, সেই ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করে যে ক্ষতি হয়েছে তা এখন টের পাচ্ছে ভারত। পরে বলেন, অন্তর্বর্তী সরকারকে নাজুক করার চক্রান্ত করা হচ্ছে। তবে বাংলাদেশ সার্বভৌমত্বে বিশ্বাসী, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতেও ইচ্ছুক। দেশের মানুষ নানা দল করলেও জাতীয় ঐক্যের বিষয়ে জীবন দিতেও প্রস্তুত বলে জানান শামসুজ্জামান দুদু। ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই, বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তারা এখন হারে হারে টের পাচ্ছে। তারা এখন আল্লাহর ওয়াস্তের চিকিৎসাও দিবে, তারা আবার ভিসাও দিবে, তারা আবার হোটেলে সিটও দেবে। ভারত অন্য ধর্মাবলম্বীদের সাথে কি আচরণ করছে তা সবাই দেখেছে। ভারত আয়নায় নিজের চেহারা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভয়েস অফ টাইমস আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, এটি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। 16 বছরের আজ্ঞাবহ সরকার পালিয়ে যাওয়ার পর ষড়যন্ত্র শুরু করেছে ভারত। বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ক্ষমতায় থাকার জন্য ভারতের সরকারের সাহায্য চেয়েছিলেন, নিজের দেশের জনগণের কাছে যাননি। পরে ষড়যন্ত্রকারী ভারতীয় সাংবাদিক ও বিজেপি নেতার ছবি পোড়ানো এবং বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন্যা দেয়, অর্থাৎ they are not our friend, তারা আমাদের বন্ধু না। তারা আমাদেরকে শোষণ করতে চায়। এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রাজধানীর মহাখালীতে অবস্থান কর্মসূচির পর মিছিল করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ সময় রাওয়া ক্লাবের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন, আগরতলা ও ত্রিপুরায় বাংলাদেশি মিশনে হামলা মূলত সার্বভৌমত্বের উপরই হামলা। সে কারণেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। পরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিশ দেওয়ান বলেন,
দিল্লির উগ্র হিন্দুত্ববাদের কাউকে বাংলাদেশে প্রশ্রয় দেয়া যাবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে আয়োজকরা রাওয়া ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করেন। পরে তা জাহাঙ্গীর গেট হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংহতি সমাবেশ ও পতাকা মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সকালে রাজধানীর পল্টনে এতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। এ সময় ভারতীয় আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা জানান, বাংলাদেশ প্রশ্নে বাড়াবাড়ি করছে ভারত। দেশটির গণমাধ্যমেও চলছে নানা মিথ্যাচার। এসব গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান জেএসডি নেতারা। বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় সমাবেশে। ভারতীয় গোষ্ঠী যে সাম্প্রদায়িক বীজ বাপসা এখানে ছড়িয়ে দিতে চায়, আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা ওই সাম্প্রদায়িকের বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি দিয়ে, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে, সাম্যের দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করবই। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অভিযোগ, জাতীয় ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। 50% মানুষকে রাখা হয়েছে এর বাইরে। দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশনের নিবন্ধিত দল 53টি হলেও মাত্র 18টি দলকে নিয়ে জাতীয় ঐক্যের প্রচেষ্টা চলছে। অর্ধেকের বেশি দলকে এর বাইরে রাখায় জাতিগতভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন জিএম কাদের। দেশে একটি অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি তার। সংরক্ষণ দিবসে সভাপতিত্ব করে আজকে এসব উপস্থিত হয়েছে নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের। আপনাকে আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি সেটাকে দিয়েছেন, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে। আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেব না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কিভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। কিন্তু আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি ভিন্ন জায়গায়। ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতেই মূলত জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। বলেন, এর মধ্য দিয়ে দিল্লির কাছে একটা কড়া বার্তা দেওয়া সম্ভব হয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশে সবাই এক। এই উদ্যোগ দেশের রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন তারা। 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন। দেশে চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই নজির স্বাধীনতার পর এটাই প্রথম, যা দেশের মধ্যে বড় ঐক্য তৈরি করবে। তাছাড়া যাদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছিল, তারাও গণঅভ্যুত্থানের চেতনায় ফিরবে বলেও মত তাদের। একটা ক্লিয়ার মেসেজ ইন্ডিয়াকে দিয়েছে এবং সেটার সঙ্গে আমি মনে করি জনগণও একমত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ। বাংলাদেশের যে সমস্ত স্টেক হোল্ডার তারা কাছাকাছি আসবে, স্টেক হোল্ডাররা নেগোসিয়েশনে বসবে, সমঝোতা করবে এবং বাংলাদেশ তাকে উঠে দাঁড়াতে পারবে। দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই এই ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, এটা সত্য, সবার মধ্যে কোনো ঐক্য নেই, তাই ঐক্য গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতির স্বার্থে আমাদের জাতীয় ঐক্য নাই, সেই প্রেক্ষাপটে এই জাতীয় ঐক্যের ডাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অবস্থা এখনও ভালো না, এখনও খারাপের দিকেই যাচ্ছে বলা চলে, ভালোর দিকে এখনও যাচ্ছে না। আর অন্যদিকে ভারত যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি। এই ঐক্যবদ্ধতার আদর্শিক ভিত্তি শক্তিশালী না হলে এই ঐক্যবদ্ধ অবস্থা কতদিন থাকবে সেটা বলা মুশকিল। এই ঐক্য রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্রয় আমরা দিব না কেউ, এই ব্যাপারে আমরা সকলে একমত। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামের সদরঘাটে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়ে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান সার্জিস।
নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারকে অর্থ সহায়তাও দেয়া হয় স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেন নেতারা। আমরা যেমন এই ৫ই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। এক দল থেকে আরেক দলে ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। না ভোটের বিধান আবারও ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সুযোগ সহ অন্তত ২০টি বিষয়ে সংস্কারের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সংস্কার কমিশন। গত সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর। সে সময় তার ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনের আগে এই ধরনের দলবদল বন্ধের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত ৩ বছর দলের সদস্যপদ থাকার প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন। কেউ যদি দলের মনোনয়ন পেল না, আরেক দলে গিয়ে সাথে সাথে প্রার্থী হলো, গুরুত্বপূর্ণ নেতা তারা অনেক সময় বাদ পড়ে যায়। তো এবং এর মাধ্যমে ওই যে একটা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। নির্বাচনে অটোপাস বন্ধ করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নারী আসনের সংখ্যা বাড়ানো, নির্বাচনী ব্যয় নিরীক্ষা, হলফনামার তথ্য যাচাই, প্রবাসীদের ভোটের সুযোগ, প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে পারে সংস্কার কমিশন। না ভোটের পক্ষে তো বিরাট জনমত আছে। না ভোট থাকলে কিন্তু ২০১৪ সালের সেই কলঙ্কজনক নির্বাচন হইত না। ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত হতে পারত না। না ভোট যদি আসে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডক্টর শামসুল হুদার কমিশনের সময় এই নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় আনা, এগুলো বিবেচনাধীন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশগুলো চলতি মাসেই জমা দেওয়ার কথা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রভাব বিস্তারের জেরে হামলার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও গৃহবধূ কল্পনা বেগম। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাত ৩টার দিকে মেথিকান্দা নজরপুর এলাকায় হামলা চালায় হারুনুর রশিদের সমর্থকরা। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নজরপুর গ্রামের আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগম মারা যান। হামলার সময় রুবেলের চাচা মানিক মিয়া মেম্বার বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুনুর রশিদের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, দুজনের নিহতের খবর আমরা শুনতে পাচ্ছি, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা, কোনো মামলা হয়েছে কিনা, পুরো ঘটনাটি আসলে কিভাবে হলো, কি তথ্য আছে? আপনি জানেন যে রাত ৩টার দিকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো রায়পুরার যে মেথিকান্দার নজরপুর গ্রাম। এই গ্রামের যেই নজরপুর গ্রামে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এখানকার যে রায়পুরা পৌর আওয়ামী লীগের যে সহসভাপতি হারুনুর রশিদ এবং উপজেলা যুবলীগের যে নেতা আবিদ হাসান রুবেল, যিনি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন, এই দুইজনের মধ্যে কিন্তু দীর্ঘদিন যে গোষ্ঠীগত দ্বন্দ্ব, তাদের একই গ্রামে পাশাপাশি বাড়ি, তারা এই গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে তারা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এবং এই নিয়ে কিন্তু তাদের উভয় পক্ষের মধ্যে আগেও অনেক পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং অনেকের হাত পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। আজ এখানকার যে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত রাতে যে ঘটনা ঘটেছে, আমি আপনাকে যদি দেখাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো এই নজরপুর গ্রাম। এই গ্রামে রাস্তা দিয়ে হঠাৎ করে আবিদ হাসান
রুবেলের যে বাড়ি যে মহল্লায় অবস্থিত, এই মহল্লা দিয়ে আসলে হারুন রশিদের সমর্থকরা হঠাৎ করে এই গ্রামে ঢুকে এবং তারা এলোপাথারি গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ সহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করে। তা এখানকার যে এলাকাবাসীর যে দাবি যেটি বলছেন যে এখানকার এই যে গড়টি দেখতে পাচ্ছেন আপনি, এই ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এই আবু সালেক নামে একজনের স্ত্রী কল্পনা বেগম, তিনি 2 সন্তানের জননী। হামলাকারীরা যখন অতর্কিতে এই এলাকায় গুলি ছুড়ে তখন এই গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি ঘটনাস্থলে এখানে তার মৃত্যু হয়। তিনি যেটি বলছেন তিনি আসলে কোনো পক্ষের লোক না, তিনি সাধারণ মানুষ, তিনি একটি সেলুনে কাজ করেন। আবু সালেক, তার স্ত্রী এখানে মারা গেছেন এবং তার 2টি বাচ্চা রয়েছে। একইভাবে কিন্তু এখানে এই যে নজরপুর গ্রামের যে আরও 7-8টি বাড়িতে, অর্থাৎ এখানকার যে আবিদ হাসান রুবেলের যে সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতরেই কিন্তু ব্যাপকভাবে আপনার হামলার ঘটনা ঘটেছে। তো এই আপনি জানেন যে আমার যে পিছনে যে বাড়িটি আছে এখান থেকে শুরু করে ভিতরে আরও অনেক দূর পর্যন্ত সে হামলার ঘটনা ঘটেছে। এখানে চান্দেরকারী ইউনিয়নের যে 8 নং ওয়ার্ডের যে মেম্বার মানিক মিয়া, তাকে ওই একটি বাড়ির সামনে তার পা কেটে ফেলার ফলে তিনি অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে, এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া এখানে এলোপাথারি গুলিতে আসলে কমপক্ষে 10 জনের মতো আহত হয়েছে। আমরা আসলে সঠিক যে সংখ্যাটি আহতদের সেটা এখনো পাচ্ছি না। এই 10 জনকে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানে মারা গিয়েছেন 2 জন। তো এই ঘটনার পরে এখানে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা আছেন, র্যাব, পুলিশ, সবাই এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। তো এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তো পুলিশ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আসাদুজ্জামান জানাচ্ছিলেন নরসিংদী রায়পুরা থেকে। কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে, তবে এ নিয়ে ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে। এসব ঘটনা সরেজমিন তদন্ত করে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মঞ্জুর আল মতিন। সকালে সুনামগঞ্জে দোয়ারা বাজারের মংলারগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগ যার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এই সুযোগে কারা সাধারণ মানুষকে উত্তেজিত করে হামলায় ইন্ধন দিয়েছে তা খুঁজে বের করতে হবে। এ সময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার রাতে দোয়ারা বাজার উপজেলার মংলারগাঁও গ্রামের আকাশ দাসের ফেসবুক পোস্ট ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এই হামলার বিচার হতে হবে এবং 2, যে বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সেদিকে মনোযোগী হওয়ার প্রয়োজন। আরেকটা বিষয়ে ক্ষেত্র বিশেষে এই ধরনের ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব, তার প্রতিবিধানের চেষ্টা করব। ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে কর্মশালা আয়োজন করে বিএনপি। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। দলটির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন 31 দফা সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। কর্মশালায় ফরিদপুর ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।